আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভেক্টর অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, সেটি হচ্ছে নদী পারাপার। আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো প্রথমে একটি নদী অঙ্কন করি। নদীর এক পার থেকে আরেক পারের দূরত্ব হচ্ছে এইটুকু, যাকে আমরা নদীর প্রস্থ নামে চিনব। এটা হচ্ছে নদীর প্রস্থ, যাকে ডি দিয়ে প্রকাশ করা হবে। আমরা আসলে নদীটা চাইলে যে কোনোভাবে পার হতে পারবো না, যদিও বাস্তব জীবনে কোনো ধরাবাধা নেই, আমরা ইচ্ছা মতো নদী পার হতে পারবো। নদীর এক পার থেকে অন্য পারে আমার ইচ্ছা মতো আমি পার হতে পারবো, কিন্তু তবে ভেক্টরের ক্ষেত্রে অবশ্যই একটি সুনির্দিষ্ট নিয়ম মেনে আমাদেরকে নদীটি পার হতে হবে। যদি আমরা এ বিন্দু থেকে যাত্রা শুরু করি, অর্থাৎ এ বিন্দু থেকে নদীটা পার হওয়ার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমাদেরকে ঠিক অপর পাশে যে কোনো একটা বিন্দু, ধরে নিলাম বি, আমাদেরকে বি বিন্দুতে যেতে হবে। অর্থাৎ আমরা এ থেকে যাত্রা করব, আমাদেরকে পৌঁছাতে হবে বি বিন্দুতে। এই পাশেও না এবং বির সামনের পাশেও না, আমরা ঠিক বিপরীত বিন্দু অর্থাৎ বি বিন্দুতে পৌঁছাবো। এ এবং বি আসলে সোজাসুজি আছে, দেখেন সবাই, এ থেকে বি আসলে সোজাসুজিভাবে আছে। তাহলে এ থেকে বিতে নদী পার হওয়ার যে বিষয়, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, পয়েন্ট 1 এ থেকে বি যেহেতু সোজাসুজিভাবে আছে, তাহলে এটাকে বলা যায় সোজাসুজি। লম্বালম্বিও বলা যেতে পারে, লম্বালম্বিভাবে নদী পার বা যাত্রা, লম্বালম্বিভাবে যাত্রা। আমরা একটু খেয়াল করে দেখব, এ এবং বি আসলে ঠিক বিপরীত বিন্দুতে আছে, তাই এটাকে বলা যেতে পারে বিপরীত বিন্দুতে যাত্রা, বিপরীত বিন্দুতে যাত্রা। আরেকটা বিষয় আমরা খেয়াল করে যদি দেখি, এ এবং বি আসলে নদীর প্রস্থ বরাবর আছে, নদীর প্রস্থ যে এই বরাবর, এবং এ বিও সেমভাবে আছে, তাই এটাকে বলা যাবে নদীর প্রস্থ বরাবর যাত্রা, নদীর প্রস্থ বরাবর যাত্রা। এখানে যদি আমরা কোণের কথা চিন্তা করি, এখানে সমকোণ উৎপন্ন হবে অথবা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে এ থেকে বিতে যে যাওয়ার বিষয়টা, সেটাকে সমকোণে অথবা 90 ডিগ্রি কোণে যাত্রা বলা যায়। আরেকটা বিষয় যদি আমরা খেয়াল করে দেখি, ধরি এ বিন্দুতে একটি বন্ধুর বাসা, তার অপর একটি বন্ধু বি বিন্দুতে আছে। এখন এ বন্ধু যদি চিন্তা করে সে বি বন্ধুর বাসায় যাবে, সে বিভিন্ন রাস্তা অবলম্বন করতে পারে। সে সোজাসুজি বি এর বাসায় চলে যেতে পারে, অথবা এইভাবে ঘুরে যেতে পারে, অথবা সে এইভাবে আঁকাবাঁকা রাস্তা ব্যবহার করেও বি এর বাড়িতে যেতে পারে। তবে এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব, এ থেকে বি এর বাসায় সোজাসুজি বা লম্বালম্বিভাবে গেলে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করতে হয় অন্য যে কোনো রাস্তার থেকে। অন্য যে কোনো রাস্তা যদি আমরা অতিক্রম করি, তাহলে আমাদেরকে তুলনামূলক বেশি দূরত্ব অতিক্রম করতে হয়। এ থেকে বি বিন্দুতে সোজাসুজি যাওয়ার ক্ষেত্রে যেহেতু সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করতে হয়, তাহলে এটাকে আমরা বলতে পারবো হচ্ছে ন্যূনতম দূরত্বে যাত্রা, ন্যূনতম দূরত্বে যাত্রা বা নদী পার। যেহেতু এখানে দূরত্ব ন্যূনতম, তাই আমরা সময়কে ন্যূনতম ধরতে পারি। আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, পুকুরের পানি এবং নদীর পানির মধ্যে একটি বেসিক পার্থক্য হচ্ছে, সেটি হচ্ছে স্রোত। অর্থাৎ পুকুরের পানিতে তেমন স্রোত না থাকলেও নদীর পানিতে যথেষ্ট স্রোত থাকে। আমরা আমাদের সুবিধা মতো যে কোনো একদিকে আমরা স্রোত এঁকে নেব। ধরি এটি একটি স্রোতযুক্ত নদী এবং স্রোত বাম থেকে ডান দিকে যাচ্ছে। এই বিটি হচ্ছে এখানে স্রোতের বেগ, বিটি মানে হচ্ছে ভেলোসিটি অফ টাইড, অর্থাৎ স্রোতের বেগ। এখন আমরা একটা বিষয় খেয়াল করব, সেটা হচ্ছে আমরা যদি এ থেকে বিতে যেতে চাই, আমরা যদি সোজাসুজি যাওয়া শুরু করে দিই, অর্থাৎ এ থেকে বি এর সমান্তরালে আমরা যাত্রা শুরু করি, যেহেতু স্রোতযুক্ত নদী, অর্থাৎ স্রোত এই ক্ষেত্রে আমাকে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে বাঁকায় দিবে, তাহলে আমরা এই দিকে পৌঁছে যাব, অর্থাৎ আমরা বি বিন্দুতে পৌঁছাতে পারবো না। তাহলে বোঝা গেল এ থেকে বিতে যাওয়ার ক্ষেত্রে আমরা সরল সোজা যে পথ আছে সেটা আমরা ব্যবহার করতে পারবো না। অপরদিকে আমরা যদি দ্বিতীয় অপশনে যাই, সেটা হচ্ছে স্রোতের দিকে,
আমরা যদি স্রোতের দিকে যাত্রা করি, আপনি একটু খেয়াল করে দেখেন অলরেডি আপনি বি থেকে বেঁকে আছেন। তাহলে আমরা যদি এভাবে যাওয়া শুরু করি, স্রোত আমাদেরকে ধাক্কা দিয়ে আরও বাঁকাইয়া দিবে। এই ক্ষেত্রে আমাদের বি বিন্দুতে যাওয়ার কোনো সম্ভাবনাই তৈরি হচ্ছে না। তৃতীয় এবং সর্বশেষ ক্ষেত্র যদি আমরা চিন্তা করি, আমরা যদি এ থেকে বিতে যেতে চাই, আমরা যদি স্রোতের বিপরীতে যাত্রা করি, এভাবে যাত্রা করি, স্রোত আমাদেরকে ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার কারণে আমরা অল্প একটু বেঁকে যাব এবং আমাদের বি বিন্দুতে যাওয়া সম্ভব হবে। আমি বলছি না আপনি ঠিক বি বিন্দুতে চলে যাবেন, কিন্তু একটি সম্ভাবনা তৈরি হবে যা বাকি দুই ক্ষেত্রে ছিল না। তাহলে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারলাম, সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই স্রোতের বিপরীত দিকে যাত্রা করতে হবে, যাতে স্রোত আমাদেরকে সামান্য ধাক্কা দিয়ে বিতে যেতে সাহায্য করে। তাহলে কোন দিকে নৌকা চালাতে হবে? স্রোতের বিপরীতে। স্রোতের বিপরীতে নৌকা চালাতে হবে অথবা সাঁতার কাটতে হবে। তাহলে এবার আমরা স্রোতের বিপরীতে বিবি বেগে নৌকাটা চালাতে শুরু করলাম। এখানে বিবি হচ্ছে নৌকার বেগ, ভেলোসিটি অফ বোট। যখন আমরা বিবি বেগে নৌকাটা চালাবো এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে সোজাসুজি অপর পারে অর্থাৎ বি বিন্দুতে পৌঁছানো, এদিকে আমরা বিবি বেগে নৌকা চালানোর জন্য আমাদের এখানে একটা কোণ তৈরি হবে, সেই কোণটা হচ্ছে থিটা। আমাদের এই ক্ষেত্রে থিটা কোণ উৎপন্ন হবে এবং স্রোতের দিকের যে কোণ, এই ক্ষেত্রে একটা কোণ তৈরি হবে, সেটা হচ্ছে আলফা। অর্থাৎ স্রোতের বিপরীতের যে কোণ, এই ক্ষেত্রে আমাদের থিটা এবং স্রোতের বিপরীত যে কোণ থিটা এবং স্রোতের অনুকূলের যে কোণ সেটা হচ্ছে আলফা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন গাণিতিক সমস্যা সমাধান করতে যাব, সেই ক্ষেত্রে আমরা মাঝে মধ্যে খেয়াল করব যে আমাদেরকে স্রোতের প্রতিকূলের যে কোণ অর্থাৎ থিটা এর মান দেওয়া থাকবে, কিন্তু আমাদের অঙ্কগুলো সবসময় করতে হবে আলফা দিয়া অর্থাৎ স্রোতের দিকের কোণ দিয়া। স্রোতের প্রতিকূলের কোণ থিটা যদি দেওয়া থাকে, তবুও আমরা স্রোতের অনুকূলের কোণ অর্থাৎ আলফা নির্ণয় করে তারপর অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। সবাই একটু খেয়াল করি, এই অংশটা দেখেন 180 ডিগ্রি অর্থাৎ এক সরল কোণ, এর মধ্যে এইটুকু হচ্ছে থিটা আর এইটুকু হচ্ছে আলফা। এই ক্ষেত্রে যদি আমরা থিটার মান বের করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? 180 ডিগ্রি থেকে বিয়োগ দিতে হবে আলফার মান। 180 ডিগ্রিকে পাই দিয়ে প্রকাশ করা হয়, তাহলে আমরা থিটা ইকুয়াল টু বলতে পারবো পাই মাইনাস আলফা। আমরা যখন স্রোতের বিপরীতে বিবি বেগে নৌকাটা চালালাম, সেক্ষেত্রে ভেক্টরের দুটি উপাংশ তৈরি হয়, একটি হচ্ছে আনুভূমিক উপাংশ আর একটি হচ্ছে উলম্ব উপাংশ। আমরা জানি ভেক্টরের আনুভূমিক উপাংশ হচ্ছে আর কস থিটা এবং উলম্ব উপাংশ হচ্ছে আর সাইন থিটা। যেহেতু এখানে আর এর জায়গায় বিবি বেগ আছে, তাই আমরা বলতে পারি বিবি কস থিটা এবং বিবি সাইন থিটা। আনুভূমিক উপাংশ উপরের দিকে থাকবে, সেটা হচ্ছে বিবি সাইন থিটা, এবং এই ক্ষেত্রে আমাদের আনুভূমিক উপাংশ হবে বিবি কস থিটা এবং সেটাও হবে স্রোতের বিপরীত দিকে। একটু খেয়াল করব আমরা, এক্ষেত্রে ভেক্টরের দুইটা উপাংশ তৈরি হবে, একটা হচ্ছে উলম্ব উপাংশ অর্থাৎ বিবি সাইন থিটা, আর একটা হচ্ছে আনুভূমিক উপাংশ বিবি কস থিটা, যেটা স্রোতের বিপরীতে কাজ করছে। একটা বিষয় আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোনো একটা জিনিস যদি আমরা বাদ দিতে চাই, ক্যান্সেল আউট করতে চাই, তাহলে ওই দুইটা জিনিসকে অবশ্যই সমান এবং বিপরীতমুখী হইতে হবে। যেরকম +5 একটা সংখ্যা এবং -5 একটা সংখ্যা, দুইটা সংখ্যা সমান এবং বিপরীত আছে তাদের চিহ্ন, এই ক্ষেত্রে দুইটা জিনিস কাটাকাটি যায়। তাই স্রোতের বেগ এবং বিবি কস থিটা অর্থাৎ আনুভূমিক উপাংশ অলরেডি তারা বিপরীত দিকে আছে। যেহেতু এক্ষেত্রে স্রোতের বেগ এবং বিবি কস থিটা পরস্পর সমান এবং বিপরীত, তাই আমরা লিখতে পারি বিবি কস থিটা ইকুয়াল বিটি। এতে করে কি হবে? স্রোতের বেগ কিছুটা প্রশমিত হবে, বিবি কস থিটা সেটাকে প্রশমিত করবে। এবং আমরা জানি থিটা ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস আলফা, তাই বিবি কস থিটাকে আমরা লিখতে পারলাম বিবি কস পাই মাইনাস আলফা ইকুয়াল টু বিটি। আমরা জানি কস পাই মাইনাস আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস কজ আলফা। যেহেতু কস পাই মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস কজ আলফা, তাই আমরা লিখতে পারি মাইনাস বিবি কজ আলফা ইকুয়াল টু ভিটি। মাইনাস বিবি এই পাশে গুণ আকারে থাকায় ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাই কজ আলফা ইকুয়াল টু আমরা পাবো মাইনাস বিটি বাই বিবি, এবং আলফাকে যদি আমরা ঠিক রাখি কজ ওই পাশে গিয়ে হয়ে যাবে কজ ইনভার্স মাইনাস বিটি বাই বিবি। এই অংশটা আমরা এমসিকিউ অংশে পাওয়া যাব, যেখানে স্রোতের বেগ এবং নৌকার বেগ দেওয়া থাকবে এবং আমাদেরকে বের করতে বলবে হচ্ছে আলফার মান। এইটুকু দিয়ে আমরা সৃজনশীল অংশ পাবো, কিন্তু সৃজনশীলে এই শর্ট সূত্রটা আমরা চাইলেও অ্যাপ্লাই করতে পারবো না, আমরা একটু অন্যভাবে অঙ্কটা করার চেষ্টা করব।
তো আমরা এখানে একটা এমসিকিউর উদাহরণ দেখতে পারি। আমরা দেখি বিটি অর্থাৎ স্রোতের বেগ দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার এবং বিবি অর্থাৎ নৌকার বেগ দেওয়া আছে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে যদি এখান থেকে আমরা মধ্যবর্তী কোণ বের করতে চাই, স্রোতের দিকের কোণ আলফার মান বের করতে চাই, তাহলে আলফা ইকুয়াল টু হবে cos ইনভার্স মাইনাস বিটি বাই, এখানে বিটির মান হচ্ছে 6 এবং বিবির মান হচ্ছে 12, তাহলে আসতেছে cos মাইনাস হাফ, cos ইনভার্স মাইনাস হাফ, cos ইনভার্স মাইনাস হাফের মান হচ্ছে 120 ডিগ্রি। এই টাইপের এমসিকিউ থাকতে পারে। তাছাড়াও আমরা স্বাভাবিকভাবে মনে রাখতে পারবো যদি নৌকার বেগ স্রোতের বেগ থেকে ডাবল হয় তাহলে সবসময় স্রোতের দিকের যে কোণ আলফা তার মান হবে 120 ডিগ্রি। এখন আমরা নির্ণয় করব নদী পারাপারে লব্ধি বেগ, অর্থাৎ একজন মাঝি অথবা একজন সাঁতারু কত লব্ধি বেগে নদীটা পার হবে। আমরা একটু খেয়াল করি, নদী যদি আমরা পার হতে চাই তাহলে আমরা কোন উপাংশ ব্যবহার করব, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কি আনুভূমিক উপাংশ বিবি কস থিটা ব্যবহার করব নাকি উলম্ব উপাংশ বিবি সাইন থিটা ব্যবহার করব? আপনি একটু চিন্তা করেন, আপনি যদি বিবি কস থিটা ব্যবহার করেন তাহলে আপনি নদীর পাড় দিয়ে হাঁটবেন এবং সর্বোচ্চ কাশফুল দেখতে পারবেন, নদীর ওই পারে আর পৌঁছানো সম্ভব না। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে নদীটা পার হওয়া। নদী পার হওয়ার জন্য আমরা উলম্বভাবে বিবি সাইন থিটা পাচ্ছি, অর্থাৎ নদী পার হইতে গেলে আমাদেরকে বিবি সাইন থিটা লব্ধি বেগে নদীটা পার হইতে হবে। তাহলে আমরা বলতে পারি নদী পারাপারে লব্ধি বেগ বি আর ইকুয়াল টু বিবি সাইন থিটা। আমরা আগের মতো লিখতে পারি সাইন থিটার জায়গায় লিখতে পারবো আমরা পাই মাইনাস আলফা। কস পাই মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস কজ আলফা হলেও সাইন পাই মাইনাস আলফা প্লাস সাইন আলফা হয়, তাহলে আমরা শুধু সাইন আলফা লিখবো এখানে বিবি সাইন আলফা। তাহলে এটা হচ্ছে নদী পারাপারে লব্ধি বেগ। তাহলে এটাই আমাদের প্রাপ্ত সূত্র, নদী পারাপারে লব্ধি বেগ বি আর ইকুয়াল টু বিবি সাইন আলফা। এই সূত্র দিয়ে ছোটো গতে যথেষ্ট অঙ্ক আসে, কিন্তু আমরা চেষ্টা করব এই সূত্রটা না ব্যবহার করার জন্য, কারণ লব্ধির জন্য আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আমরা এই সূত্রটা ইউজ করার চেষ্টা করব, একটু ফর্মেশনটা চেঞ্জ করে। আমরা নদী পারাপারের লব্ধি বেগের ক্ষেত্রে বি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের পরিবর্তে আমরা ইউ আর বি বসাইতে পারি, অথবা বিটি বা বিবি আমরা বসাইতে পারবো। আমরা যদি ইউ আর বি বসাই তাহলে বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। বি আর ইকুয়াল টু বিবি সাইন আলফা ব্যবহার করলেও অঙ্কের উত্তর যা আসবে, বি আর ইকুয়াল টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2uv কজ আলফা ব্যবহার করলেও একই মান আসবে। তবে আমার সাজেশন থাকবে আপনাদের উদ্দেশ্যে, আমরা এই সূত্রটা ইউজ করব। এটা আমরা এমসিকিউর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, বাট সিকিউ সলভ করার ক্ষেত্রে আমরা অবশ্যই এই সূত্রটাই এখানে ইউজ করব। তবে আনসার দুই ক্ষেত্রে সেমই আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে এসে আমরা নির্ণয় করব নদী পারাপারে প্রয়োজনীয় সময়। নদী পারাপারে প্রয়োজনীয় সময় এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা থেকে বড় প্রশ্নটা বেশিরভাগ সময় আসে। দুইজন সাঁতারু থাকে, সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সময় কোন সাঁতারু আগে নদীটি পার হবে, সাঁতার প্রতিযোগিতায় কে বিজয়ী হবে, এইরকম প্রশ্ন আসতে পারে। এক্ষেত্রে আমরা সময় বের করব, যে সাঁতারু বা মাঝি কম সময়ে নদীটি পার হতে পারবে সেই সাঁতারু বা মাঝি প্রতিযোগিতায় বিজয় অর্জন করবে বা বিজয়ী হবে। তবে আমাদের মনে রাখতে হবে নদী পারাপারে প্রয়োজনীয় সময় যখন আমরা নির্ণয় করব তখন অবশ্যই সমবেগ এস ইকুয়াল টু ভিটি, সমবেগ এস ইকুয়াল টু ভিটি, এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করব। কারণ নদী পারাপারের সময় কখনো এরকম কোনো নির্দেশনা দেওয়া থাকে না বা ত্বরণের কোনো বিষয় থাকে না। এখান থেকে টি ইকুয়াল টু লেখা যায় এস ডিভাইডেড বাই বি। এস হচ্ছে মূলত আমাদের অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, আমরা যখন সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করব অথবা সাঁতার কাটব তখন আমাদের অতিক্রান্ত দূরত্ব হবে কতটুকু বলেন? অতিক্রান্ত দূরত্ব খুবই সহজ, অতিক্রান্ত দূরত্ব হবে আমাদের নদীর প্রস্থ। আমরা নদীর প্রস্থ পর্যন্ত দূরত্ব অতিক্রম করব। আমরা নদী পার হয়ে মাটিতে গিয়ে আর সাঁতার কাটবো না, তাই নদীর প্রস্থ যত হবে আমাদের অতিক্রান্ত দূরত্ব হবে তত। তাই অতিক্রান্ত দূরত্ব এসের জায়গায় আমরা ব্যবহার করব ডি। আর এখানে হচ্ছে বি, বি মানে হচ্ছে বেগ। এটা কোন বেগ? এটা হচ্ছে নদী পারাপারে প্রয়োজনীয় লব্ধি বেগ, অর্থাৎ বি আর ইকুয়াল টু বিবি সাইন আলফা। তাহলে এই ক্ষেত্রে আমরা বির জায়গায় বসাইতে পারবো বিবি সাইন আলফা। তাহলে এটাই হলো আমাদের প্রাপ্ত নদী পারাপারে প্রয়োজনীয় সময়ের সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঢাকা বোর্ড 23-এর যে গাণিতিক সমস্যাটা ছিল সেটা সমাধান করার চেষ্টা করব।
আমরা একটু উদ্দীপকটা পড়ে নেই। 1 কিলোমিটার প্রস্থের একটি নদী পার হওয়ার জন্য 2 জন সাঁতারু। তাহলে প্রথমে আমাদেরকে একটি নদী আঁকতে হবে, যে নদীর প্রস্থ ডির মান হচ্ছে 1 কিলোমিটার। নদীর প্রস্থ ডি ইকুয়াল টু 1 কিলোমিটার। প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে। এই যে স্রোতের প্রতিকূল, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা যদি এ থেকে বিতে সাঁতার কেটে যেতে চাই, অবশ্যই আমাদেরকে স্রোতের প্রতিকূলের দিকে যাত্রা করতে হবে। ধরি এই দিকে স্রোতের বেগ এবং স্রোতের বিপরীত দিকে অর্থাৎ এই দিকে আমাদেরকে যাত্রা করতে হবে, এবং এইখানে থাকবে হচ্ছে নৌকার বেগ। যেহেতু সাঁতার প্রতিযোগিতায় সাঁতারুরা অংশগ্রহণ করছে, তাই এই বিটি এর জায়গায় আমরা ইউ ব্যবহার করতে পারবো এবং বিবি এর জায়গায় শুধু বি ব্যবহার করলেও সমস্যা নেই। তাহলে আমরা উদ্দীপকটা আবারও একটু খেয়াল করব। প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে, এই যে অংশটা আমরা খেয়াল করব, স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে। তাহলে স্রোতের প্রতিকূলের কোণ কোনটা? স্রোত যদি হয় বাম থেকে ডান দিকে, স্রোতের প্রতিকূল কোণ হচ্ছে এখানে থিটা। এবং আমরা আমাদের লেকচার দেখছিলাম যে স্রোতের প্রতিকূল যে কোণ থিটা নিয়ে আমরা কখনোই সমস্যার সমাধান করতে পারবো না। আমাদেরকে ব্যবহার করতে হবে স্রোতের দিকের কোণ অর্থাৎ আলফা এর মান। তাহলে আলফা ইকুয়াল টু কত হবে? আলফা হবে 180 মাইনাস 60 অর্থাৎ 120 ডিগ্রি। এক্ষেত্রে 2 জন সাঁতারুর কথা উল্লেখ আছে। প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে অর্থাৎ 60 ডিগ্রি কোণে এবং দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে অর্থাৎ একই বেগে আড়াআড়িভাবে সাঁতার কাটতে শুরু করলো। আড়াআড়িভাবে, লম্বালম্বিভাবে, সোজাসুজিভাবে বলতে আমরা এই অংশটা বুঝবো, অর্থাৎ এইভাবে সাঁতার কাটতে শুরু করলো। প্রথম প্রশ্নটায় আমরা একটু খেয়াল করব। প্রথম সাঁতারুর লব্ধি বেগ নির্ণয় করো। লব্ধি বেগের ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র ছিল। একটা ছিল বি আর ইকুয়াল টু বিবি সাইন আলফা। যেহেতু আমরা এখানে সাঁতারুর বেগকে বিবি না ধরে শুধু বি ধরলাম, তাই বি সাইন আলফা। এই ক্ষেত্রে বি এর মান প্রথম সাঁতারুর হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, সাইন আলফার মান হচ্ছে প্রথম সাঁতারুর জন্য 120 ডিগ্রি। প্রথম সাঁতারু যেহেতু স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে যাত্রা করে, অর্থাৎ স্রোতের দিকে সে 120 ডিগ্রি কোণে যাত্রা করে। এইটুকু করলেই আমাদের আনসার কমপ্লিট ছোটগো। কিন্তু আমরা এইভাবে সমাধান করব না, অঙ্কটা আমরা একটু বড় করে লব্ধির যে স্বাভাবিক সূত্রটা আছে আমরা সেটা ব্যবহার করার চেষ্টা করব। এক্ষেত্রে সাঁতারুর বেগ বা প্রথম সাঁতারুর বেগ সিক্স কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার এবং মধ্যবর্তী কোণ বা স্রোতের দিকের কোণ আলফা আমাদের নিতে হবে। এই আলফাটুকু নিব। আলফা ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি মাইনাস স্রোতের বিপরীত দিকের কোণ অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে আমরা পাওয়া যাব 120 ডিগ্রি। এবার যদি আমরা লব্ধির সূত্র অ্যাপ্লাই করি, লব্ধি বেগ বি আর ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এই সূত্রের জায়গায় জাস্ট বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। এক্ষেত্রে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে আমাদের অঙ্কটি কমপ্লিট হয়ে যাবে। এখানে বির মান হচ্ছে 6 স্কোয়ার, ইউ এর মান হচ্ছে 3, সো 3 স্কোয়ার প্লাস 2uv, ইউ এর মান 3, বির মান হচ্ছে 6 ইন্টু cos 120 ডিগ্রি। তারপর রুট ওভার 6 স্কোয়ারে 36 প্লাস 3 স্কোয়ারে 9 প্লাস 2 ইন্টু, আমরা একটু চেঞ্জ করব না, 3 6 18 18 cos 120, cos 120 এর মান হচ্ছে মাইনাস হাফ। এবার এই টু আর এই টু যদি কেটে দিই আমরা, আমাদের অবশিষ্ট থাকে 36 প্লাস 9 প্লাসে মাইনাসে মাইনাস 18। আমরা ক্যালকুলেশন করলে পাওয়া যাব রুট ওভার 27, যাকে ভাঙায় লিখলে 3√3 কিলোমিটার পার আওয়ার পাওয়া যায়। তাহলে আমাদের ছোট গ প্রশ্ন এই পর্যন্তই। এইবার আমরা বড় গ প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। বড় গ প্রশ্নে লেখা আছে
উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে নদীটি পার হতে পারবে? এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নদী পারাপারে প্রয়োজনীয় সময় এই সূত্রটি আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা প্রথম সাঁতারুর ক্ষেত্রে নদী পারাপারে প্রয়োজনীয় সময় সেটা বের করব। T1 ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা। এখানে ডি হলো নদীর প্রস্থ যা দেওয়া আছে 1 কিলোমিটার পার আওয়ার, সেটা আমরা বসায় দিব, এবং বি হচ্ছে সাঁতারুর বেগ। প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে নদীটি পার হয়, তাই 6 সাইন আলফা হচ্ছে স্রোতের দিকের কোণ। এক্ষেত্রে প্রতিকূলের কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, অর্থাৎ স্রোতের দিকের কোণ হবে 120। এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আনসার আসতেছে 0.19 আওয়ার। অর্থাৎ এই নদীটি পার হতে প্রথম সাঁতারুর 0.19 আওয়ার সময় লাগবে। চাইলে আমরা 60 অর্থাৎ 60 দিয়ে গুণ করে আমরা মিনিটে নিয়ে যেতে পারি। এইবার দ্বিতীয় সাঁতারুর নদী পারাপারে প্রয়োজনীয় সময়, একে আমরা T2 ধরে নিলাম। একই সূত্র, ডি বাই বি সাইন আলফা। দুইজন সাঁতারু যেহেতু একই নদী পার হচ্ছে, অর্থাৎ এদের নদীর প্রস্থ সেম হবে 1 কিলোমিটার পার আওয়ার। বি হচ্ছে সাঁতারুর বেগ। দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রেও দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে, অর্থাৎ একই বেগে 6 কিলোমিটার পার আওয়ার বেগে নদীটি। দ্বিতীয় সাঁতারু নদীর আড়াআড়িভাবে সাঁতার কাটে। নদীর আড়াআড়িভাবে সাঁতার কাটার মানে হচ্ছে এইভাবে সাঁতার কাটা। এটা যদি স্রোতের প্রতিকূল হয়, আড়াআড়িভাবে সাঁতার কাটা হচ্ছে এরকম, অর্থাৎ সোজাসুজি বা লম্বালম্বিভাবে নদী পার হওয়া, অর্থাৎ সমকোণে বা 90 ডিগ্রি কোণে, নদীটি পার হওয়া। এই ক্ষেত্রে ক্যালকুলেশন করে দেখব 0.16 আওয়ার আমাদের উত্তর আসছে। তাহলে বলা যায় T1 গ্রেটার দেন T2। তাই সাঁতার প্রতিযোগিতায় দ্বিতীয় সাঁতারু আগে নদীটি পার হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে আমরা আরও একটি কেস দেখার চেষ্টা করব। আমরা একটি স্রোতযুক্ত নদী দেখতে পাচ্ছি যেখানে স্রোতের বেগ 2.5 কিলোমিটার পার আওয়ার, এবং একজন মাঝি এ থেকে এইভাবে 5 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালাচ্ছে। এবং প্রশ্নে বলা আছে কী ব্যবস্থা গ্রহণ করলে একজন মাঝি ঠিক অপর বিন্দুতে পৌঁছাতে পারবে। ঠিক অপর বিন্দু অর্থাৎ একজন মাঝি এ বিন্দু থেকে যাত্রা করছে, সে ঠিক অপর বিন্দু অর্থাৎ বি বিন্দুতে পৌঁছাতে চায়। সে যাত্রা করলো এ থেকে, তার উদ্দেশ্য হচ্ছে ঠিক বি বিন্দুতে পৌঁছানো। এক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করতে হবে? এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, সেটা হলো ঠিক অপর পারে পৌঁছাতে হলে মাঝিকে কীভাবে নৌকা চালাতে হবে, বা কী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ধরনের প্রশ্ন আসলে আমরা অবশ্যই স্রোতের দিকের যে কোণ আলফা, সেই আলফার মান বের করব এবং বলে দেব এই আলফা কোণে, আলফার মান যদি আসে 110 ডিগ্রি বা 112 ডিগ্রি, বলবো 112 ডিগ্রি কোণে মাঝিকে নৌকা চালাতে হবে। তাহলে আমরা এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। আমরা লব্ধি ভেক্টরের দিক tan θ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, এই সূত্রটা পড়ে থাকব। আমরা এইরকম একটা সূত্র দিয়েই এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। তবে এখানে পি কিউ ব্যবহার না করে আমরা স্রোতের বেগ এবং নৌকার বেগ ব্যবহার করার চেষ্টা করব। আমরা এই সূত্রের মধ্যে দেখতে পাচ্ছি সাইন আলফা এবং কজ আলফা এই দুটার সাথে কিউ আছে এবং পি আছে এক্সট্রাভাবে। আমরাও সাইন এবং কজের সাথে দিব নৌকার বেগ এবং স্রোতের বেগকে পির মতো এক্সট্রাভাবে রাখবো। তাইলে আমরা বলতে পারবো যে বিবি সাইন আলফা ডিভাইডেড বাই বিটি প্লাস বিবি কজ আলফা। এই সূত্র থেকে আমরা এখানে আলফার মানটা বের করব। সবাই একটু লক্ষ্য করে দেখব, আমাদের উদ্দেশ্য হচ্ছে এ থেকে বিতে যাওয়া। এ থেকে বি ঠিক অপর পাশে আছে এবং 90 ডিগ্রি কোণে আছে। তাহলে এখানে থিটার মান, এই যে এই পাশে থিটা যেটা আছে, থিটার মান হবে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি tan 90 ইকুয়াল টু এই পাশে যা আছে আমরা এভাবে রেখে দিব বিবি সাইন আলফা ডিভাইডেড বাই বিটি প্লাস বিবি কজ আলফা। অসংজ্ঞায়িত মানে হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ সামথিং বাই জিরো। এখানে আমরা সামথিং বাই জিরো না লিখে 1/0 লিখবো সবসময়। আমরা চাইলে tan 90কে উল্টিয়ে 1/cot 90 দিতে পারি। cot 90 মান হবে 0। তারপর বিবি সাইন আলফা ডিভাইডেড বাই বিটি প্লাস বিবি কজ আলফা। তারপর এই ক্ষেত্রে আমরা আর গুণন করব, 1 দিয়া কোনাকুনি গুণ করলে আসে বিটি প্লাস বিবি কজ আলফা ইকুয়াল টু 0 সাথে বিবি সাইন আলফা গুণ করলে 0 আসে। তারপর যদি আমরা বিবি কজ আলফা এই পাশে রেখে দিই, তাহলে
প্লাস বিটি ওই পাশে গিয়ে মাইনাস বিটিতে রূপান্তরিত হবে। এবং আমরা যদি কজ আলফা রেখে দিই তাহলে বিবি গুণাকারে ওই পাশে গিয়ে ভাগাকারে চলে যাবে। এবং আমরা যদি আলফা বের করতে চাই এই ক্ষেত্রে, তাহলে আলফা ইকুয়াল টু কজ, বাম পাশ থেকে ডান পাশে গিয়ে কজ ইনভার্স মাইনাস বিটি বাই বিবি। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমরা বলছিলাম একটা জায়গায় যে এমসিকিউ এর ক্ষেত্রে আমরা আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস বিটি বাই বিবি এই সূত্রটা বসাতে পারি। আমরা প্রথম দিকে এরকম একটা সূত্র পাইছিলাম যেখানে ছিল আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস বিটি বাই বিবি, যেটা এমসিকিউ এর জন্য ব্যবহার করা হবে বলছিলাম। এই ক্ষেত্রেও দেখেন সেম আনসারটাই আসছে আমাদের, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস বিটি বাই বিবি। কিন্তু আমরা সরাসরি এই সূত্রটা ব্যবহার না করে টেন থিটা ইকুয়াল টু বিবি সাইন আলফা ডিভাইডেড বাই বিটি প্লাস বিবি কজ আলফা এই সূত্রটি ব্যবহার করব। এবার আমরা যদি মানগুলো বসিয়ে দিই, কজ ইনভার্স মাইনাস বিটি হচ্ছে স্রোতের বেগ, সেটা দেওয়া আছে 2.5, এবং বিবি হচ্ছে নৌকার বেগ, সেটা দেওয়া আছে 5। আমরা যদি ক্যালকুলেশন করি এক্ষেত্রে আলফার মান পাবো 120 ডিগ্রি। অর্থাৎ এই মাঝিকে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি করে নৌকা চালাতে হবে। একজন মাঝি যদি 120 ডিগ্রি করে নৌকা চালায় তাহলেই সে কেবল এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ভেক্টরের নদী পারাপার অংশ এই পর্যন্তই। আপনাদের যদি নদী পারাপার টপিক্সে কারো কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে আপনারা কোন ক্লাসের ভিডিও চান, যেহেতু আপনাদের পরীক্ষার আর বেশি দিন সময় হাতে নেই, এইচএসসি 25 ব্যাচ যারা আছেন তাদের, আপনাদের যে অধ্যায়গুলোতে সমস্যা সেই অধ্যায়ের কথা আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।